ওয়েলকাম টু জেডি কনভার্স একাডেমি। আমার নাম তাসনিমুল হাসান। এখন আমি আপনাদের সামনে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি এইচএসসি এবং অ্যাডমিশন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। এখন আমরা অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হচ্ছে গুণগত রসায়ন। এই অধ্যায় সম্পর্কে পড়তে গেলে যে অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো থেকে আমাদের শুরু করতে হবে। বোঝার সুবিধার্থে এই অধ্যায়ের বেসিক জিনিসগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা আছে পরমাণু মূল কণিকা, আরেকটা আছে আইসোটোপ, আইসোবারেন, আইসোটোন। এখন আমরা পরমাণু মূল কণিকা নিয়ে আলোচনা করব। যে পরমাণু মূল কণিকাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা আছে স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। এখন আমরা স্থায়ী মূল কণিকা নিয়ে পড়ি। যে স্থায়ী মূল কণিকার আবার তিনটা অংশ আছে। একটা আছে ইলেকট্রন, প্রোটন, আরেকটা আছে নিউট্রন। অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100টার মতো, প্রায় 100টার মতো। তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট গুলো পড়বো যে কি কি আছে। একটা আছে নিউট্রিনো, নিউট্রিনো, আরেকটা হচ্ছে মেসন, মেসন, আরেকটা হচ্ছে পাইয়ন, আরেকটা হচ্ছে পজিট্রন। বোসনও পড়া যেতে পারে, বোসন। এই পাঁচটা বললেই আমাদের জন্য এনাফ। আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন কম্পোজিট কণিকার অংশ আবার দুইটা। একটা আছে আলফা কণা, আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন কণা, ডিউটেরন কণা। এখন এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? এখন এখান থেকে বলতে পারে যে আলফা কণা কোন কণিকার উদাহরণ, বা ডিউটেরন কণা কোন কণিকার উদাহরণ, অথবা বলতে পারে যে অস্থায়ী মূল কণিকার সংখ্যা কতটা, বা নিউট্রিনো কোন কণিকার উদাহরণ, বা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোন কণিকার উদাহরণ। এখন আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব আইসোটোপ, আইসোবারেন্ট, আইসোটোন নিয়ে। আইসোটোপ আর আইসোবারেন্ট, আইসোটোন তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা আছে প্রোটন সংখ্যা, বর সংখ্যা, নিউট্রন সংখ্যা। যদি একটা সমান হয় তাহলে বাকি দুইটা হবে ভিন্ন। আর আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে বর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা হবে ভিন্ন। আর আইসোবারের ক্ষেত্রে বর সংখ্যা সমান আর বাকি দুইটা হবে ভিন্ন। আর আইসোটোনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, বাকি দুইটা হচ্ছে ভিন্ন। এখন মনে রাখার টেকনিকটা হলো, এটার ক্ষেত্রে প আছে তাই এটা মানে প্রোটন সংখ্যা, এটার ক্ষেত্রে ব আছে বর সংখ্যা সমান, আর এটার ক্ষেত্রে ট আছে বলে টোন আছে তাই নিউট্রন সংখ্যা সমান। মানে এখন আমরা দেখি যে এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা কিভাবে চিনব। আমরা এক্স একটা মৌলের কথা কল্পনা করলাম, ওয়াই একটা মৌলের কথা কল্পনা করলাম। মানে এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান, তাই এটা হচ্ছে আইসোটোপ, আইসোটোপ। আরেকটা মৌলের কথা কল্পনা করি। এক্স একটা মৌলের কথা কল্পনা করলাম, ওয়াই একটা মৌলের কথা কল্পনা করলাম। এটার ক্ষেত্রে 65, 29, 65, 30। এই যেটার ক্ষেত্রে বর সংখ্যা সমান 65 and 65। এটা হচ্ছে তাহলে কি বর সংখ্যা সমান হলে এটা হচ্ছে আইসোবারের উদাহরণ, আইসোবারের উদাহরণ। এখন আমরা আরেকটা মৌলের কথা কল্পনা করি। যে এক্স একটা মৌলের কথা কল্পনা করলাম, ওয়াই একটা মৌলের কথা কল্পনা করলাম। এখন যদি হয় 29, 65, 66, 30, মানে এটার ক্ষেত্রে মানে ইলেকট্রন সংখ্যা সমান হচ্ছে। যেমন 65 থেকে যদি 29 বাদ দিই তাহলে হচ্ছে কত? 36। আবার এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে হচ্ছে 36। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে, এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হচ্ছে। যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে কি এটাকে বলা হচ্ছে আইসোটোন। এটা হচ্ছে আইসোটোনের উদাহরণ, আইসোটোনের উদাহরণ। এখন আমাদের আরেকটা এক্সামের মধ্যে আসতে পারে যে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রনও অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। যদি আইসো ইলেকট্রন পরীক্ষাতে আসে তাহলে আমরা কিভাবে চিনব যে কোনটা আইসো ইলেকট্রনের উদাহরণ। তারপর আমরা এটা একটু সেল করি। 65, 29, 65, 30।
মানে এটার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটার ক্ষেত্রে হচ্ছে দেখি আমরা ইলেকট্রন সংখ্যা সমান হয় কিনা। 65 থেকে 29 হচ্ছে 36, এইটার ক্ষেত্রে 35 আরেক 36, মানে এটা হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান। ইলেকট্রন সংখ্যা যদি সমান থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে আইসো ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা সমান। এখন আমরা হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে আলোচনা করব। যে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে তিনটা, আমরা জানি হাইড্রোজেন, একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে প্রোটিয়াম, আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, আরেকটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এটা হচ্ছে ট্রিটিয়াম। ডিউটেরিয়ামের ক্ষেত্রে বর সংখ্যা 2 আর ট্রিটিয়ামের ক্ষেত্রে বর সংখ্যা থাকবে 3। এখন এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে? এখান থেকে বলতে পারে যে প্রোটিয়ামের বর সংখ্যা কত, বা ডিউটেরিয়ামের বর সংখ্যা কত, বা ট্রিটিয়ামের বর সংখ্যা কত, বা বলতে পারে যে ট্রিটিয়ামের ইলেকট্রন সংখ্যা বের করো, বা ইলেকট্রন সংখ্যা কত। আরেকটা বলতে পারে যে মানে ডিউটেরিয়ামের ইলেকট্রন সংখ্যা কত, বা এই যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এখন আমরা আলোচনা করব যে কার্বনের আইসোটোপ নিয়ে, মানে কার্বনের আইসোটোপ। কার্বনের আইসোটোপ হচ্ছে দুইটা, জাস্ট আমরা দুইটা জানিয়ে নিব। একটা হচ্ছে এটা একটা, একটা হচ্ছে এটা একটা। এখন আমরা আলোচনা করব রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে। এই মডেলটি 1911 সালে প্রস্তাবিত হয়, 11 সালে প্রস্তাবিত হয়। রাদারফোর্ড পরমাণু মডেলটি হচ্ছে যে পরমাণুর কেন্দ্রস্থলে একটা নিউক্লিয়াস থাকবে, স্থলে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এটা কি? ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত। ধনাত্মক চার্জযুক্ত এটাকে আবার বলা হচ্ছে যে ভারী বস্তু, ভারী বস্তু বলা হয় একে। যে এটার আকার খুব ছোট, নিউক্লিয়াসের আকার খুব ছোট। আবার নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে। তো মোট কথা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রস্থলে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, একটা ভারী বস্তু, আর নিউক্লিয়াসের আকার খুব ছোট। পরমাণুগুলা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে, পরমাণুগুলা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। আমরা নিউক্লিয়াসের ভিতরে যতগুলা ধনাত্মক চার্জ আছে, নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততগুলাই ঋণাত্মক চার্জ আছে। ধরলাম এখানে যদি 5টা ধনাত্মক চার্জ থাকে, মানে এইখানে 5টাই ঋণাত্মক চার্জ থাকবে। তাহলে বিদ্যুৎ নিরপেক্ষ থাকে কারণ কি? যে নিউক্লিয়াসের ভিতরে যতগুলো ধনাত্মক চার্জ থাকবে, নিউক্লিয়াসের বাইরেও ঠিক ততগুলাই ইলেকট্রন থাকবে। এখন রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করছে। তাহলে আমরা সূর্যের কথা কল্পনা করলাম, আর এটা হলো সৌরজগতের গ্রহ, সৌরজগতের গ্রহ। আরেকটা ধরলাম হলো এটা নিউক্লিয়াস, আর এগুলো হলো ইলেকট্রন। সৌরজগতের গ্রহগুলা যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ঠিক তেমনইভাবে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এখন সূর্যকে নিউক্লিয়াসের সাথে তুলনা করা হয়েছে, সৌরজগতের গ্রহগুলাকে ইলেকট্রনের সাথে তুলনা করা হয়েছে। মানে এইটার ক্ষেত্রে যে একটা কেন্দ্রমুখী বল আছে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান থাকে।
যেহেতু কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, তাই ইলেকট্রনগুলা কখনো চাইলেই নিউক্লিয়াসে পতিত হতে পারে না। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হলে, সমান যেহেতু আছে, তাই ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের ভিতরে পতিত হতে পারবে না। এখন আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। সীমাবদ্ধতা, যেমন সৌরজগতের গ্রহগুলোর সাথে যেহেতু তুলনা করা হয়েছিল, সৌরজগতের গ্রহগুলা কি চার্জবিহীন থাকে। জগতের গ্রহগুলা যে আছে গ্রহ চার্জবিহীন থাকে, চার্জবিহীন, কিন্তু ইলেকট্রনগুলা কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, ঋণাত্মক চার্জযুক্ত। রাদারফোর্ড কি কি ব্যাখ্যা করতে পারেনি? আমরা লিখি যে কি কি ব্যাখ্যা করতে পারেনি। ব্যাখ্যা করতে পারেনি, একটা হচ্ছে যে পরমাণুর আকার ব্যাখ্যা করতে পারেনি, পরমাণুর আকার ব্যাখ্যা করতে পারেনি, পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি, বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। আবার হচ্ছে যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে সেটা উল্লেখ করতে পারেনি, সেটা উল্লেখ করতে পারেনি। এই তিনটা জিনিস ব্যাখ্যা করতে পারেনি। এখন আরেকটা জিনিসের মতে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে ম্যাক্সওয়েলের তথ্য মতে, মানে ম্যাক্সওয়েল একটা কথা বলছিল যে কোনো চার্জযুক্ত বস্তু কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, ক্রমান্বয়ে শক্তি বিকিরণ করতে 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 একসময় নিউক্লিয়াসে পতিত হবে। এর ফলে রাদারফোর্ড পরমাণু মডেল একটা অস্থায়ী অবস্থায় প্রাপ্ত হবে, কিন্তু ইলেকট্রনগুলা কখনোই নিউক্লিয়াসে পতিত হতে পারবে না। ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হতে পারবে না, পতিত হতে পারবে না, পতিত হতে পারবে না, মানে এইটাও সে সুষ্ঠুভাবে ব্যাখ্যা দিতে পারে নাই। এখন আমরা বুর পরমাণু মডেল নিয়ে পড়ব। এই বুর পরমাণু মডেলটি 1913 সালে প্রস্তাবিত হয়। বিজ্ঞানী বুর সাধারণত বুর পরমাণু মডেলের ক্ষেত্রে তিনটা মতবাদ দিছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, আরেকটা হচ্ছে শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ, শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। শক্তি স্তর সম্পর্কিত মতবাদটা হচ্ছে যে পরমাণুগুলা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এটাকে প্রত্যেকটাকে শক্তি স্তরকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। কে দ্বারা হচ্ছে প্রথম শক্তি স্তর, এল দ্বারা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম দ্বারা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এম দ্বারা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, আরেকটা হচ্ছে এন দ্বারা হচ্ছে চতুর্থ শক্তি স্তর, এম দ্বারা হচ্ছে চতুর্থ, এন দ্বারা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। আর কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদটা হচ্ছে এমবিআর সমান NH/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। যদি এন এর মান যদি 2 হয় তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তন হবে h/π, h/π। আর যদি 3 হয় তাহলে এই যে পরিবর্তন হবে 4 হলে হবে 4h/2π, 2h। এখন আমরা পড়ব শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদ। শক্তির বিকিরণ সম্পর্কিত মতবাদটা হচ্ছে যে এক শক্তি স্তর থেকে পরমাণুগুলা এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে, ধরলাম আমরা এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে গেলে বা এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। শক্তির শোষণও করতে পারে, আবার শক্তির বিকিরণও করতে পারে, আরেকটা হচ্ছে বিকিরণও করতে পারে। এখন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, মানে নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে,
শক্তির শোষণ ঘটে। আরেকটা হচ্ছে যদি উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্নতে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। শক্তির বিকিরণ ঘটে। এখন আমরা বুর পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এক শক্তি স্তর থেকে যদি অন্য শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো যায় তখন বর্ণালীতে একটা ক্ষুদ্র রেখা সৃষ্টি হওয়ার কথা। ধরো আমরা এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে যদি ইলেকট্রনগুলো যায় বা এই শক্তি স্তর থেকে যদি এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো আসে তখন কি বর্ণালীতে একটা ক্ষুদ্র রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু যদি আমরা শক্তিশালী একটা যন্ত্রের মাধ্যমে দেখি মানে এরকম কোনো কিছু লক্ষ্য করতে পারি না, মানে ইলেকট্রনগুলো খুব সূক্ষ্ম রেখায় সাধারণত বিভক্ত থাকে। আরেকটা হচ্ছে বিজ্ঞানী বুর এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলো বা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসের চারদিকে কিভাবে পরিভ্রমণ করবে সেটা উল্লেখ করতে পারে নাই। যেমন কি একটা হাইড্রোজেন ব্যাখ্যা করতে পারছে, আরেকটা হচ্ছে লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস, এইগুলা ব্যাখ্যা করতে পারছে। আর আরেকটা হচ্ছে যে বলা হয়েছে যে পরমাণুগুলা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পরমাণুগুলা উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। সে শুধু বলছিল যে বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, মানে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে আবার উপবৃত্তাকার পথেও ঘুরতে পারে। এখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যার চারটা ভাগ আছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আরেকটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে m দ্বারা প্রকাশ করা হয়, এন্ড স্পিন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হয়। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা শক্তি স্তরের আকার নির্দেশ করে, আর এটা হচ্ছে শক্তি স্তরের আকৃতি নির্দেশ করে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মোট অরবিটাল নির্দেশ করে। আর এটা হচ্ছে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা নিজ অক্ষের কোন দিকে ঘুরছে সেটা নির্দেশ করে। নিজ অক্ষের কোন দিকে ঘুরে তা নির্দেশ করে। মানে এটার ক্ষেত্রে +½ হইতে পারে, আবার -½ হতে পারে। এখন আমরা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করে। এখন যদি বলা হয় যে প্রথম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা বের করো এবং মোট ইলেকট্রন সংখ্যা বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে প্রথম শক্তি স্তরে n এর মান হচ্ছে 1। সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। তাহলে 0 তো থাকবেই, তাহলে n-1 পর্যন্ত মানে কি 1 থেকে 1 বাদ দিলে 0ই, তাহলে আর লেখার প্রয়োজন পড়তেছে না। আর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে -l হতে 0 সহ +l পর্যন্ত। তাহলে l এর মান যেহেতু 0 হয়েছে, তাহলে -l থেকে -0 থেকে +0 পর্যন্ত, তাহলে মোট কথা হচ্ছে মানে 0ই আসে আর কি। তাহলে আমরা একটা জিনিস শিখলাম যে l যদি 0 হয় তাহলে m হবে 0। তাহলে মোট অরবিটাল 12+1, মানে সূত্র দিয়েও নির্ণয় করা যায়, আবার সূত্র ছাড়াও নির্ণয় করা যায়। আবার মোট ইলেকট্রন সংখ্যা 2 × 12+1।
এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? একটা আছে, 0 যেহেতু একটা আছে, তাহলে মোট অরবিটাল আছে কয়টা? একটা। বা আমরা যদি সূত্র অনুযায়ী লিখি তারপরে হচ্ছে 2 ইন্টু এল এর মান কত? 0 প্লাস 1, তাহলে কত হচ্ছে? 0 প্লাস 1, 1ই আসতেছে। আর যদি মোট ইলেকট্রন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে যাই 2 ইন্টু 12 প্লাস 1, 12 প্লাস 1 এর মান কত পাইছি আমরা? 1, তাহলে কত হয়েছে? 2। এটা হচ্ছে প্রথম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা। এখন যদি বলা হয় যে দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা বের করো, তখন আমরা কিভাবে করব? আমরা বললাম যে দ্বিতীয় শক্তি স্তরে 2 0 হতে, মানে 0 তো থাকবেই, 0 হতে n-1 পর্যন্ত, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে আমাদের? 1। আর যদি l যদি 0 হয় তাহলে mটা হবে অটোমেটিকই 0। আর এটা হচ্ছে কি -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, তাহলে -l মানে কি -1 থেকে -1 0 প্লাস 1, তিনটা হচ্ছে আমাদের। আর এটার ক্ষেত্রে মোট অরবিটালের ক্ষেত্রে এখানে কয়টা আছে? যে একটা আছে, সো একটা। আর সূত্র অনুযায়ী বের করলেও ঠিক সেম ওয়েতেই আসতেছে, একটাই আসতেছে। আর যদি আমরা এইটাও যদি বের করতে যাই তাহলে আমরা কীভাবে হচ্ছে, মানে এইখানে আছে কয়টা? তিনটা। বা সূত্র অনুযায়ী লিখলে 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 3। আর এই যে এখানে মোট অরবিটাল কয়টা? আমরা মানে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে অরবিটাল সংখ্যা 3 আর 1 4, 4টি। আর যদি আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে যাই তাহলে ইলেকট্রন সংখ্যা বের করার ক্ষেত্রে ঠিক সেম ওয়ে 2 গুণ 1 সমান 2, আবার 2 গুণ 3 সমান হচ্ছে কয়টা? 6টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হচ্ছে? 6 আর 2 8টা। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা বের করি। মানে অলরেডি আমরা দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বের করছি, এখন আমরা তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে বের করি। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা আমরা বের করি। এই করে দেই আবার। এখন n এর মান যদি আমরা 3 দেই, n এর মান যদি আমরা 3 দেই তাহলে কত? 0 হতে 1 2 0 হতে n-1 পর্যন্ত, তাহলে কি 0 তো থাকবে, 1 থাকবে, আবার কি 3 থেকে যদি 1 বাদ দেই তাহলে হচ্ছে আমাদের 2, তাহলে -l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত। তাহলে এইটা যদি l যদি 0 হয় তাহলে mটা আমরা অটোমেটিকলি 0। এটার ক্ষেত্রে 1 এর ক্ষেত্রে -l থেকে -1 0 প্লাস 1। আর 2 এর ক্ষেত্রে -l হতে 0 সহ প্লাস l পর্যন্ত, তাহলে -l থেকে -2 -1 0 প্লাস 1 প্লাস 2। তাহলে মোট অরবিটাল কয়টা হচ্ছে? এইখানে আছে একটা, আমরা লিখলাম একটা লিখলাম। আর সূত্র অনুযায়ী বাইর করলে তো আমরা ঠিক সেমটাই আমরা পাইছি 1ই। আর এটার ক্ষেত্রে হচ্ছে তিনটা, আর সূত্র অনুযায়ী 3টা। আর এটার ক্ষেত্রে কয়টা আছে? 5টা। সো আমরা সরাসরি 5টা লিখতে পারি, আর সূত্র অনুযায়ী লিখলেও হবে 5টা। এখন আমরা সবগুলো যোগ করে দিই, 5 3 8 আর 1 9, 9টি। তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 9টি। আর এটার ক্ষেত্রে 2 গুণ 1 সমান 2, 2 গুণ 3 ইকুয়াল টু 3 6, 2 গুণ 5 ইকুয়াল টু 10। এখন আমরা সব মিলে যোগ করে দিই, 16 আর 2 18, 18টি। মানে এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা এবং মোট ইলেকট্রন সংখ্যা 9টি এবং 18টি। এখন যদি আমরা
চতুর্থ শক্তি স্তরে, মানে এটা আর কি তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে গেল। এখন যদি চতুর্থ শক্তি স্তরের ক্ষেত্রে আমরা কল্পনা করি বা লিখি যে চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা বের করি। চতুর্থ শক্তি স্তর লিখলাম যে আগেরটার মতোই, মানে এগুলো যদি আমরা রেখে দেই তারপরে হবে আমাদের, তারপর নতুন করে আমরা একবার লিখে নিই আর একটু বুঝতে সুবিধা হবে আর কি। চতুর্থ শক্তি স্তর, জিরো 1 2 3, তাহলে n-1, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে -l থেকে, এটা তো আমরা জানি 0, আর এইটা তো আমরা আগেরটাতেই করছি। আর এটার ক্ষেত্রে তো আমরা জানি -2 -1 -l থেকে 0 সহ +l পর্যন্ত 0 +1, আরেকটা হচ্ছে +2। একটা হচ্ছে যদি 3 এর ক্ষেত্রে যদি আমরা কল্পনা করি বা 3 এর ক্ষেত্রে যদি দেখি একই সিস্টেম, -1 0 +1 +2 and +3, তাহলে এটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে। আর এটা যদি আমরা করতে চাই, বের করতে চাই মোট অরবিটালের ক্ষেত্রে ঠিক সেম ওয়েতেই, তাহলে একটা আছে আগে একটা, আর সূত্র অনুযায়ী বের করলেও তো ঠিক সেমই, 0 + 1 সমান হচ্ছে 1ই। আর এটার ক্ষেত্রে কত, 3টা, সূত্র অনুযায়ী বের করলে 2 গুণ 1 + 1 3। আর এটার ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে কয়টা হচ্ছে, 5টাই হয়েছে। 2 গুণ 2 + 1 = 5। আর এটার ক্ষেত্রে কয়টা আছে আমাদের, 7টা। আর যদি বলি যে আমরা সূত্র অনুযায়ী বের করবো, সো আমরা সূত্র অনুযায়ী বের করতে পারবো 3 + 1 = 3 × 2 = 6 আর একে 7। এখন মোট ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে 2 × 8 এর মান কত পাইছি আমরা, 1 লিখলাম, 1 = 2। আর এটার ক্ষেত্রে কত আসছিল, 3 আসছিল। 2 গুণ 3 = কত, 6। আর এটার ক্ষেত্রে কত, 2 × 5 = 10। 7 এর ক্ষেত্রে 2 × 7 = 14। এখন আমরা যোগ করে দেই যে মোট অরবিটাল আছে কয়টা, আবার মোট ইলেকট্রন আছে কয়টা। যে মোট অরবিটাল আছে কয়টা, 7 × 5 12, 13 × 15 16, অরবিটাল আছে হলো 16টি চতুর্থ শক্তি স্তরে। আর মোট ইলেকট্রন সংখ্যা কয়টা, 14 আর 10 24 30 32। সো মানে এইগুলা রিলেটেড যদি কোশ্চেন আসে আমরা ইনশাল্লাহ পারবো আর কি, যে এইখান থেকে একটা না একটা মানে কোশ্চেন আসবেই। সব থেকে বেশি ইম্পর্টেন্ট তৃতীয় আর চতুর্থ, তৃতীয়টা আর চতুর্থটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটাই মানে বিভিন্ন এক্সামে এসে থাকে, বিভিন্ন মানে এসএসসি মানে এক্সামে সব থেকে বেশি দেখা যায়। আর শুধুমাত্র মানে অ্যাডমিশনের ক্ষেত্রে বলতে পারো যে তৃতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা আছে, বা এই চতুর্থ শক্তি স্তরে, তৃতীয় শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে মোট অরবিটাল আছে কয়টা, জাস্ট এইগুলাই চাওয়া হবে সাধারণত। এখন আমরা আলোচনা করব আউফবাউ নীতি নিয়ে। আউফবাউ নীতি, আউফবাউ নীতি। আউফবাউ নীতির ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে n+l এর মান যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে n+l এর মান কম হলে সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আরেকটা হচ্ছে যদি n+l এর মানটা যদি কোনো ক্রমে সমান হয়ে যায়, n+l এর মান যদি সমান হয়ে যায়, মান সমান হলে মানে যেটাতে n এর মান কম, যেটাতে n এর মান কম, যেটিতে n এর মান কম, n এর মান কম, সেইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা কি শিখলাম, n+l এর মান যেটাতে কম হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যদি কোনো ক্রমে সমান হয়ে যায়, তবে যেটাতে n এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখন আমরা দেখি যে
পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ কেন যায়? 4s-এ কেন যায়? মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কেন যায়? এখন আমরা 3D লিখি, আরেকটা হলো 4s লিখি আমরা। এখন 3D-র ক্ষেত্রে এটা হলো n এর মান আর এটা হচ্ছে l এর মান, 3 লিখলাম। আর d এর মান কত আমরা জানি, জাস্ট আরেকটু ক্লিয়ার হয় নাই যে s এর মান হচ্ছে 0, p এর মান হচ্ছে 1, d এর মান হচ্ছে 2, f এর মান হচ্ছে 3। মানে এটা আমরা সবাই জানি, তারপর আমরা একটু লেখা নিলাম আর কি। তাহলে d এর মান কত? 2, তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। আর এটার ক্ষেত্রে 4 প্লাস s এর মান কত? 0, তাহলে কত হচ্ছে? 4। তাহলে n প্লাস l এর মান যেটাতে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে কোনটাতে n প্লাস l এর মানটা কম? এইটাতে, তাই এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সো একদম সিম্পল একটা জিনিস। এখন যদি সমান হয়ে যায়, এখন আমরা সমানেরটাও দেখি। যদি সমান হয়ে যায়, সমানেরটা আমরা দেখি। ফাইভ পি লিখলাম, আরেকটা হলো 5s লিখলাম। এখন 4 লিখলাম আর p এর মান কত? 1। 5 প্লাস s এর মান কত? s এর মান হচ্ছে 0। এইটাও 5, এইটার মানও 5। মানে এইটার ক্ষেত্রে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? মানে n প্লাস l এর মান যদি সমান হয়ে যায়, যেটাতে n এর মান কম সেইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এইটার ক্ষেত্রে n এর মান কোনটাতে কম? এইটাতে n এর মান কম, সো এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমরা এই জিনিসটা নিয়ে আপাতত আমরা ক্লিয়ার, এই কনসেপ্টটা নিয়ে আমরা আপাতত ক্লিয়ার। মানে এখান থেকে সাধারণত মানে কোশ্চেন আসবেই আর কি। এখন আমরা আলোচনা করি যে পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল। সাধারণত অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সাধারণত ব্যতিক্রম ঘটে। সাধারণত এইরকম কন্ডিশন সাধারণত কখনোই থাকতে পারবে না। d4s2 বা d9s2 এরকম কন্ডিশন যদি আসে, তাহলে আমরা এইরকম কন্ডিশনে নিয়ে নিব d10s1 d10s1 এন্ড এগুলাকে বলা হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল। অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে সাধারণত ব্যতিক্রম ঘটে। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা আরো ক্লিয়ার করি। যদি আমরা ক্রোমিয়ামের কথাই কল্পনা করি, আমরা একটা ক্রোমিয়ামের কথা কল্পনা করলাম, যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস তো আমরা এটা জানি যে ক্রোমিয়ামের 1s 2s 2p 3s 3p 2 4 10 12 18 2 4 10 12 18 20 আর এখানে হচ্ছে 24। মানে হিসাবে হওয়ার কথা ছিল এইরকম বিন্যাস, কিন্তু আমরা বলছি যে অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম ঘটে। সো এইটা না হইয়া হবে কি 3d5 s1। মানে এই যেটা তো 4 তো আছিল, মানে এটা 5 হবে আর কি, 5। আর যদি আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখি, কপারের ইলেকট্রন বিন্যাসটা 29। তাহলে আমরা দেখি যে 1s 2s 2p 3s 3p আরেকটা হচ্ছে 3d, একটা হচ্ছে 4s। জাস্ট লিখি আর কি 2 4 10 12 18 18 20 আর এখানে হচ্ছে 9। মানে এইভাবে কন্ডিশন আসার কথা ছিল, কিন্তু এইটা এইভাবে না হয়ে 3d 10 আরেকটা হচ্ছে 4s 1। মানে এই যে এরকম ভাবে ইলেকট্রন বিন্যাসটা হবে। মানে আশা করি আহ্বায়ক নীতি নিয়ে আর কোনো প্রবলেম হবে না। সো আমরা এটা সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করার চেষ্টা করছি।
এখন আমরা হুন্ডের নীতি নিয়ে আলোচনা করব। সহজে বোঝার জন্য আমরা একটা মৌল ধরে নিব, যেমন আমরা নাইট্রোজেনকেই ধরে নিলাম। প্রথম আমরা এটার ইলেকট্রন বিন্যাস বের করি, 1s 2s 2p, তাহলে কটা হচ্ছে 2 4 7। এটা যদি আমরা একটু ভালো করে লিখি, 2px1 2py1 and 2pz1। মানে হুন্ডের নীতির ক্ষেত্রে বলা হয়েছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল, এখানে ক্ষেত্রে কি বিভিন্ন অরবিটাল ইলেকট্রনগুলা এমনভাবে অবস্থান করে, মানে হুন্ডের নীতি এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে হুন্ডের নীতি এস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা জাস্ট আগে মানে জানিয়ে রাখি যে এস অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে এমসিকিউ আসতে পারে আর কি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা এসএসসি এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল, এখানে 3টা অরবিটাল আছে, বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকতে পারে। এখানে কি সর্বাধিক সংখ্যায় অযুগ্ম আছে, বেজোড় অবস্থায় আছে। এই বেজোড় অবস্থায় যে আছে, আমরা একটা বক্স পদ্ধতিতে লিখি, যে আমরা মানে আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখি যে মানে এমসিকিউর জন্য এস উপকক্ষপথে একটা অরবিটাল, একটি অরবিটাল, মানে এমসিকিউ এর জন্য আসতে পারে। পি উপকক্ষপথে 3টি অরবিটাল, ডি উপকক্ষপথে 5টি অরবিটাল, এফ উপকক্ষপথে 7টি অরবিটাল। এখন যদি বলা হয় যে অরবিটালের জায়গায় যদি ইলেকট্রন যদি কইতো, সর্বাধিক ইলেকট্রন কয়টা, তাহলে আমরা কয়টা জানি? 2টা, 6টা, 10টা, 14টা। এটা হচ্ছে মোট ইলেকট্রন, এগুলো হচ্ছে মোট ইলেকট্রন। মানে এই যেভাবে মানে এমসিকিউ আসতেই পারে। মানে এখন যেহেতু পি এর ক্ষেত্রে আমরা কয়টা পাইছি অরবিটাল? 3টা, সো আমরা 3টা লিখলাম। স্পিন সবসময় একমুখী হবে, তাহলে 3টা আছে, আমরা এইখানে একটা লিখলাম, এইখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম, তাহলে 3টা আমরা ফিল আপ করলাম। তাহলে এটার ক্ষেত্রে কি? প্রথমটার ক্ষেত্রে হলো -1 0 +1। জাস্ট আমরা বুঝলাম কি যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলা এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকতে পারে। এই বেজোড় অবস্থায় যে আছে, সেই বেজোড় অবস্থায় ইলেকট্রনগুলো সবসময় একমুখী হবে। মানে এই হুন্ডের নীতিটা আমাদের মানে মুখস্থ সিস্টেম করতে হবে আর কি, জাস্ট একটু বোঝা প্লাস মুখস্থ, কারণ মানে দুইটার সমন্বয়ে এটা আমাদের মানে কাজ করতে হবে এবং মনে রাখতে হবে। জাস্ট আমরা হুন্ডের নীতি নিয়ে মোটামুটি পড়লাম। অ্যান্ড এখন আমরা আলোচনা করি যে প্রথম ইলেকট্রনের জন্য নাইট্রোজেন মৌলে কতগুলা প্রথম ইলেকট্রনের জন্য মোট কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা আছে কয়টা? মানে কোয়ান্টাম সংখ্যাগুলা বের করি আর কি। N L M S প্রথমটার জন্য, তাহলে n এর মান কত? 1, ক্লাম 1। আর এটার ক্ষেত্রে s এর ক্ষেত্রে কত? আমরা জানি s এর ক্ষেত্রে অরবিটালের মান হচ্ছে 0। কিন্তু l যদি 0 হয় অবশ্যই mটা হবে 0। তাহলে s কত? আমরা প্লাস হাফ প্রথমটা ধরে নিই। এটা হচ্ছে আমাদের প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা। এখন যদি আমরা দ্বিতীয় ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা বের করি, দ্বিতীয় ইলেকট্রনের জন্য এই যেটাতে আর কি, তাহলে n সমান হচ্ছে 1ই। ওয়ান যদি হয় তাহলে এটার ক্ষেত্রে s 0ই, m ও 0। প্রথমটা আমরা কি প্লাস হাফ ধরছি, পরেরটা হবে অবশ্যই মাইনাস হাফ। আর তৃতীয় ইলেকট্রনের জন্য, তাহলে তৃতীয় কোনটা? 2 গেল, পরে 3-এর পার্টে আসছে এই যে এটা, তাহলে n এর মান হচ্ছে 2। আর l এর মান কত? s আবার 0,
এল জিরো এমও জিরো, তাহলে প্রথমটার জন্য প্লাস হাফ, সেটা আমরা বুঝতে পারছি। আর এ চতুর্থ ইলেকট্রনের জন্য কয়টা? চতুর্থ ইলেকট্রনের জন্য এটা, তাহলে আবার এর মান হচ্ছে 2, তাহলে 1 2 3 4, তাহলে এই অনুযায়ী আবার হচ্ছে 2, তাহলে আবার যেহেতু এস আছে আবার জিরো, আবার জিরো, আরেকটা হচ্ছে প্লাস হাফ। অ্যান্ড এটা আমরা মানে চতুর্থ ইলেকট্রনের জন্য বের করলাম। এখন যদি আমরা পঞ্চমের ক্ষেত্রে বের করি, আমরা একটু করি, মানে পঞ্চমের ক্ষেত্রে যদি আমরা বের করি E5 এর জন্য এই যে এখানে 2 2 4 4 একে 5, পঞ্চম ইলেকট্রনের জন্য n এর মান কত হচ্ছে 2, p এর জন্য কত 1। m এর ক্ষেত্রে আমরা অরবিটাল জানি কয়টা? 3টা অরবিটাল জানি, আমরা জাস্ট লিখে নিলাম 3টা অরবিটাল, -1 0 +1, তাহলে এই যে এখানে 3টা আছে, একটা 3টা, মানে এটা বলা হয়েছে কি পঞ্চম ইলেকট্রনের জন্য। তাহলে 2 2 4, তাহলে পঞ্চম ইলেকট্রন হচ্ছে এইটাতে আসতেছে পঞ্চম ইলেকট্রন, তাহলে পঞ্চম ইলেকট্রনের জন্য কত -1, এই যে -1। আর এস এরটা কত হচ্ছে +½ এখন যদি আমরা ষষ্ঠ ইলেকট্রনের জন্য দেখি, n এর মান কত 6 এ আসতেছে, তাহলে p এর জন্য কত? p এর জন্য আসতেছে আমাদের 1, m এর জন্য কত আসতেছে ষষ্ঠ ইলেকট্রনের জন্য, তাহলে চতুর্থ গেল, পঞ্চম ষষ্ঠর জন্য আসতেছে m এর মান আসতেছে 0, তাহলে s এর মান +½ আসতেছে, +½ আসতেছে, কারণ কি স্পিন হচ্ছে একদিকে, স্পিন কি একদিকে। আর যদি আমরা সপ্তম ইলেকট্রনের জন্য দেখি, n এর মান কত 2 আসতেছে, l এর মান কত 0 না, p 1, তাহলে ষষ্ঠের জন্য কত? তাহলে কত 2 2 4 গেল, তাহলে 5 6 7, সপ্তমের জন্য এইটার মান আসতেছে আমাদের, সপ্তমের জন্য +1, তাহলে এইটাও আবার আসতেছে +½ আসতেছে। তাহলে এইটা +½ আসার কারণ কি? মানে 3টায় +½ আসার কারণ হয়েছে যে এটা হলো স্পিন হচ্ছে একই দিকে স্পিন। আর এর ক্ষেত্রে যদি আমরা এস অরবিটালের ক্ষেত্রে মানে এই যে এটা হওয়ার কারণ হচ্ছে, কারণ একটা এইদিকে আছে আরেকটা হচ্ছে এইদিকে, মানে এর ক্ষেত্রে। আর এই যে এটার ক্ষেত্রে হচ্ছে এই যে কারণে। বা আমরা আরেকটা সিস্টেমে আমরা মনে রাখতে পারি এটা, যে অরবিটালের প্রথম অর্ধেক, অরবিটালের প্রথম অর্ধেক হচ্ছে অরবিটালের প্রথম অর্ধেক, বা অরবিটাল না দেখে আমরা পাওয়ার লিখি আর কি, আর একটু বেশি ক্লিয়ার হবে। পাওয়ারের প্রথম অর্ধেক হচ্ছে +½ শেষ অর্ধেক হচ্ছে পাওয়ারের শেষ অর্ধেক হচ্ছে -½ আমরা একটু দেখি যে এইটার ক্ষেত্রে মানে 1 যদি থাকতো তাহলে হয়তো কি +½ তাহলে হয়তো +½ আর এটা যদি 2 এর ক্ষেত্রে আসতেছে তাহলে অবশ্যই হচ্ছে -½ আর এটার ক্ষেত্রে যদি আমরা p এর ক্ষেত্রে দেখি, যে p এর ক্ষেত্রে এমনিতে হিসাবে কয়টা 6টা, তাহলে প্রথম 1 থেকে 3 পর্যন্ত যেটা মানে সেই ডেটা হচ্ছে +½ আর কি পাওয়ারের শেষ অর্ধেক, মানে শেষ অর্ধেক কত আমরা p এর কথা কল্পনা করলাম যে 4 থেকে 6 পর্যন্ত, এটা আসতেছে আমাদের -½ এন্ড এখন যদি আমরা d এর ক্ষেত্রে কল্পনা করি, এখন আমরা d এর কথা কল্পনা করি, এখন d এর ক্ষেত্রে আছে আমরা সর্বমোট জানি 10টা। এখন d এর 1 থেকে যদি 5 পর্যন্ত আসে মানে তখন হচ্ছে কি আমাদের +½ 1 থেকে 5 পর্যন্ত আসলে +½ এখন যদি থাকে যে 6 থেকে 10 পর্যন্ত যদি আসে তখন হচ্ছে -½ জাস্ট আমরা আমি আমার সব কিছু ক্লিয়ার করে দেই। সব মিলে আছে 14টা f এর ক্ষেত্রে, তাহলে প্রথম 1 থেকে 7টা হচ্ছে +½ 8 থেকে
14 পর্যন্ত হচ্ছে -12। আশা করি মানে এই পার্টটুকু নিয়ে আর কোনো সময় প্রবলেম হবে না। এখন আমরা পরবর্তী পার্টে যাই। এখন আমরা ক্যালসিয়ামের 14তম এবং 18তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা কিভাবে বের করা হয় মানে এটা শিখব। মানে আগেরটার মতোই আর কি, মানে আগেরটার প্রসেসই, জাস্ট আরেকটু প্র্যাকটিসের জন্য মানে এটা আমাদের করা। যেমন 1s 2s 2p 3s 3p 2 4 10 12 18 4s 20। বলা হয়েছে ক্যালসিয়ামের 14তম। আগে আমরা 14তমটা বের করি। 14তমর ক্ষেত্রে 14তমর জন্য n এর মান কত হচ্ছে আমাদের, তাহলে 2 4 10 12, মানে এই যেখান থেকে কত হচ্ছে যে 12 থেকে হচ্ছে 12 থেকে 18 পর্যন্ত, মানে এই যে পর্যন্ত 12 থেকে 18 পর্যন্ত, তাহলে 14 থেকে আর মানে পরের পার্থক্য হচ্ছে 14তম। তাহলে পি এর ক্ষেত্রে আমরা জানি অরবিটাল কয়টা আছে, পি এর ক্ষেত্রে অরবিটাল আছে আমরা জানি 3টা, একটা হচ্ছে -1 0 আর একটা হচ্ছে +1। তাহলে বলা হয়েছে কত 14তম, তাহলে 2 4 10 2 4 10 12 আর 13 14, মানে এটা হচ্ছে 12তম, 10 12, এই যেটা হচ্ছে 13তম, আর এটা হচ্ছে 14তম, আর এটা হচ্ছে 15তম। তাহলে এটার ক্ষেত্রে এটা একটা এটা একটা, তাহলে 14তমর ক্ষেত্রে কত n এর মান কত আমরা পাইছি, n এর মান হচ্ছে 3, l এর মান কত, l এর মান p, p এর মান কত আমরা জানি 1, m, তাহলে m এরটা কত আসছে যে 14তমর জন্য 0, 14তমর জন্য আসছে 0, s। এখন স্পিন কোয়ান্টাম সংখ্যা কয়টা আসতেছে, মানে এইটা হচ্ছে কত, মানে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে মানে একই দিকে কিন্তু স্পিন আছে, যদি একই দিকে স্পিন থাকে আমরা কি পড়ছিলাম যে +12, মানে এখন আমরা যদি সূত্রের অনুযায়ী যাই যে পাওয়ারের প্রথম অর্ধেক হচ্ছে +12, তাহলে পাওয়ারের প্রথম অর্ধেক বলতে কি বোঝায় 3p 3 পর্যন্ত +12, তাহলে এটা হচ্ছে +12। এখন যদি আমরা 18তমের কথা দেখি, 18তম দেখলে যে n এর মান 3, l এর মান কত, l এর মান হচ্ছে 1, আর m এরটা কত, তাহলে m এরটা তাহলে এই পর্যন্ত 2 4 10 12 13 14 15 16 17 18, তাহলে 13 14 15 এটা হচ্ছে 15, পরে আরেকটা হচ্ছে 16 17 18, তাহলে আমাদের 18তম দরকার। তাহলে এইখানে একটা স্পিন গেল, এখানে একটা স্পিন 17তম, এটা হচ্ছে 18তম, মানে 18তমর জন্য তাহলে সবার লাস্টেরটাই তো +1 আরেকটা s হচ্ছে কত যে পাওয়ারের শেষ অর্ধেক কত -12। মানে এখন যদি বলা হয় যে 20তম ইলেকট্রনের জন্য, এখন যদি আমরা 20তম ইলেকট্রনের জন্য যদি আমরা বের করি তখন আমরা কিভাবে বের করব, যে n এর মানটা কত 4, সিম্পল জিনিস, আরেকটা হচ্ছে l এর মান কত 0, s যেহেতু 0 আচ্ছা তাহলে m ও 0, তাহলে s এর মান কত, তাহলে 20তম, তাহলে এটা কিন্তু পরেরটা সবার লাস্টেরটা, তাহলে হচ্ছে -12। মানে এখন এই মতো মানে এগুলার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আমরা একটা মতবাদের কথা নিশ্চয়ই জানি, যে একটা হচ্ছে পাউলি বর্জন নীতি। তাহলে পাউলি বর্জন নীতি কি বলছিল, যে একই পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান, একই পরমাণুর যে কোনো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। মানে একই হয়েছে, মানে এটার সাথে এটা মানে এইটার সাথে এটা মিলছে, এটার সাথে এই যে এটা মিলছে, আবার মানে বলা হয়েছে কি যে কোনো 4টা মিলবে না, তাহলে এটা মিলছে কিন্তু এটার সাথে এই যেটা মিলছে না, আবার এটার সাথে এই যেটা মিলছে না, সর্বোচ্চ 3টা পর্যন্ত মিলতে পারে। একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না, সর্বোচ্চ 3টা মিলতে পারে। 3টা কোয়ান্টাম সংখ্যার মান এক হলেও
চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি, পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি। এখন আমরা আলোচনা করব হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী নিয়ে। এটার ক্ষেত্রে 5টা সিরিজ আছে, আমরা তো জানি। একটা আছে লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। আরেকটা হচ্ছে বামার সিরিজ, বামার সিরিজ, পেস্টেন সিরিজ। আরেকটা হচ্ছে পেস্টেন সিরিজ, আরেকটা হচ্ছে ব্রাকেট, ব্রাকেট সিরিজ, আর লাস্টের হচ্ছে ফুন্ড সিরিজ, ফুন্ড সিরিজ। লাইম্যানের ক্ষেত্রে n এর মান হচ্ছে 1, বামার ক্ষেত্রে n এর মান হচ্ছে 2, পেস্টেনের ক্ষেত্রে n এর মান হচ্ছে 3, ব্রাকেটের ক্ষেত্রে n এর মান হচ্ছে 4, আর ফুন্ডের ক্ষেত্রে n এর মান হচ্ছে 5। সাধারণত নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যদি পারমাণবিক বর্ণালীগুলো যায় তখন পারমাণবিক বর্ণালী পাওয়া যায় না। পারমাণবিক বর্ণালী পাওয়া যায় কোন ক্ষেত্রে? যখন উপরের দিক থেকে যদি নিচের শক্তি স্তরে আসে, মানে উপরের থেকে যদি নিচের দিকে আসে তখন পারমাণবিক বর্ণালী পাওয়া যায়। পারমাণবিক বর্ণালী, বর্ণালী কোন কোন ক্ষেত্রে পাওয়া যায় এটা আমরা দেখলাম। এখন যদি অসীম থেকে দ্বিতীয়তে নামে তখন সেটা হচ্ছে বামার সিরিজ, বা পঞ্চম থেকে যদি প্রথমে নামে তখন হচ্ছে লাইম্যান সিরিজ, আর চতুর্থ থেকে যদি তৃতীয়তে নামে তখন হচ্ছে পেস্টেন সিরিজ। মানে এই যেভাবে আসবে আর কি। এখন N1টা মানে আরেকটা জিনিস আমরা পরিচিত হয়ে নাই। একটা জিনিস পরিচিত হয়ে নেই আমরা। N1টা হচ্ছে কোন শক্তি স্তরে নামছে, কোন শক্তি স্তরে নামছে, আর N2 হচ্ছে কোথা হতে লাফ দিচ্ছে বা কোথা থেকে আসছে, কোথা হতে লাফ দিচ্ছে বা লাফ দিয়েছে, লাফ দিচ্ছে। কষ্ট করে ভিডিওগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।